আবারও ওয়েলকাম করছি দ্য ক্রিকেট শোতে। সরাসরি চলে যেতে চাই ফ্রি সেগমেন্টে। আপনাদের কমেন্টে যদি সরাসরি চলে যাই, হাবিবুর রহমান রবিন কমেন্ট করেছেন যে বারবার টস জিতে ফিল্ডিং এবং বারবার পরাজয়, এটা কি কোনো কৌশলগত ভুল কিনা? আপনাদের বিশ্লেষণ আসলে কি? না, আপনি যখন ম্যাচ হারবেন, তাও জিম্বাবুয়ের সঙ্গে হারবেন, তখন অনেক বেশি আলোচনা সমালোচনা হবে। এই জন্য আপনি ওই টস তো খুব বেশি ফ্যাক্ট না, টসের উপর তো আপনার হাত নাই। আবার আপনি টস জিতে তো মানে আপনার বোলাররা কাজটা ঠিক করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, আপনি 141 চেজ না করতে পারলে ভাই আপনি কিসের দোষ দিবেন? মানে ব্যাটারদের দোষই তো আলটিমেটলি দিতে হবে। আপনি যখন ওই 141 রান, 150 কম বা 200 রান যখন চেস করতে পারবেন না, তখন তার উইকেটের দোষ দিবেন না টসের দোষ দিবেন? তো দোষটা আলটিমেটলি ব্যাটারদের কাঁধেই পড়ে। আমারও মনে হচ্ছে যে এখানে ব্যাটার দোষটাই বেশি। শিহাব বলছেন যে মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ায় টি-20 সিরিজে কি কোনো প্রভাব ফেলবে কিনা? আমার কাছে মনে হয় যে অবশ্যই, কারণ যেভাবে আপনি ওয়ানডে সিরিজ হেরেছেন, টেস্ট হেরেছেন, এবং মুস্তাফিজ হচ্ছে মানে টি-20 ক্রিকেটটা যে এমন একটা ফরম্যাট যেখানে একজন প্লেয়ার ম্যাচের রেজাল্ট এনে দিতে পারে। সো সেই জায়গায় বাংলাদেশে আসলে একজনই প্লেয়ার আছেন যিনি আসলে ওই কাজটা করতে পারেন। কারণ আপনি নর্মালি অন্য টিমে ব্যাটাররা এরকম ব্যাটার থাকেন যারা আসলে একা ম্যাচের মোমেন্টাম, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ আসলে আপনি দেখবেন যে যত ম্যাচ জিতে অন্তত 3-4 জন ব্যাটার রান করেন, তখন বাংলাদেশ ম্যাচ জিতে। বাট একা কেউ ম্যাচ জিতে দিয়েছেন এমন হয় না। বাট মুস্তাফিজ এমন একজন বোলার যিনি একা তার 4 ওভারে ম্যাচের পুরো রেজাল্ট চেঞ্জ করে দিতে পারেন। সো যে কোনো দলের এগেনস্টে যে কোনো জায়গায় খেলা হলে আপনি মুস্তাফিজকে মিস করতে বাধ্য। বাট আমার কাছে মনে হয় যে পেস বোলিং লাইন আপে এখন যেই ধরনের ব্যাকআপ বাংলাদেশে আছে, আমার মনে হয় যে তারা বেশ ভালোভাবেই ব্যাক করতে পারবে এবং ম্যাচ বা সিরিজ বাংলাদেশ জিততে পারবে। না, আমারও একই রকম মনে হয়। বিশেষ করে আপনি যখন দেখবেন যে একজন ক্রিকেটারের নামের সঙ্গে 400-র বেশি টি-20 উইকেট, টি-20 ক্রিকেটে কত 3000 ডট বল করেছেন, প্রায় 1500 ডট বল করেছেন ডেড বোলিংয়ে। তো শেষের দিকে তার সার্ভিসটা আপনি চিন্তা করেন যে তাসকিন খুবই ভালো বোলার, নতুন বলে খুবই ভালো বোলার, শরীফুলও নতুন বলে খুবই ভালো বোলার, কিন্তু ডেড বোলিংয়ে কিন্তু তারা 4টা ওভার খুব ভালো না আসলে। মানে ওই বিশ্বমানের না, মুস্তাফিজুর রহমান বিশ্বমানের। আপনি যেটা বলছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ রাহুল। দেখেন যে যে কোনো লিগ, যে কোনো একাদশ, যেখানেই খেলা হোক, যে কোনো উইকেট, আপনি মুস্তাফিজুর রহমানকে আপনি আপনার দলে নিতে চাইবেন, বিশেষ করে শেষের দিকের বোলিং এর জন্য। তো নাহিদ রানা যদি সেই জায়গা থেকে একটু ব্যাকআপ দিতে পারেন, আমার মনে হয় সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের অভাবটা একটু কম বোধ করবে বাংলাদেশ দল। অ্যাবসলিউটলি। শামীম আলী তিনি বলছেন যে মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হোক বা যে ক্যাপ্টেন্সি করেন, লিটন কুমার দাসকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই, ওডিআইতে ভালো ক্যাপ্টেন্সি করেন। আর লিটনের ব্যাটিং ফর্মটা এখানে একটা কনসার্ন। ব্যাটিং ফর্ম কেন? আপনি যদি চিন্তা করেন যে মানে মিরাজের ক্যাপ্টেন্সির প্রসঙ্গে পরে যাব, লিটন হচ্ছে ওয়ানডেতে খুব বেশি ভালো ফর্মে নাই। ভালো ফর্ম মানে টেস্ট বা টি-20 এর তুলনায় খুব সম্ভবত 7টা বা 8টা ইনিংস পর একটা 50 পেয়েছিলেন মিরপুরে, তারপর তো ইনজুরি। তো এক্ষেত্রে ক্যাপ্টেনকে সবসময় নেতা হয়ে উঠতে হয়। আবার সেই নেতাকে মিরাজ হয়ে উঠতে পারছেন কিনা, যেহেতু পারফরমেন্স কথা বলতে হয়। এখন আপনি ড্রেসিং রুমে যাবেন, গিয়ে একটা বার্তা দিবেন যে তোমরা এইভাবে পারফরমেন্স করো, এইভাবে করতে হবে। এখন ক্যাপ্টেনে যদি খুব ভালো পারফরমেন্স না করে রাহুল, তাহলে কিভাবে সেই বার্তাটা দিবে? আমার মনে হচ্ছে সেই ক্ষেত্রে মিরাজ একটুখানি ব্যাকফুটে। এক্স্যাক্টলি। এবং ক্যাপ্টেনের নিজের মধ্যে যদি কখনো ডাউট চলে আসে যে তিনি আসলে পারফর্ম করতে পারছেন না, সেক্ষেত্রে আরো বেশি কঠিন হয়ে যায় তার জন্য কাজটা। বাট মিরাজের সামনে আসলে বড় কিছু অ্যাসাইনমেন্ট আছে সামনে, সেগুলো তিনি কিভাবে করতে পারেন বা তার পারফরমেন্সের জায়গাটা আপনি যেটা বলছিলেন যে এমন একজন ক্যাপ্টেন দরকার যিনি আসলে পারফর্ম করতে পারবেন। তো সেই জায়গাটাতে মিরাজ হয়তো বা নিজের ফর্মটা ফিরে পাওয়ার খানিকটা চেষ্টা করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.